নমস্কার, ওয়েলকাম টু বই ভ্রমণ। তো আজকে আরো একটা নতুন বই নিয়ে হাজির। আজকের বই হচ্ছে অন্য জীবনের স্বাদ, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তো পিডিএফ পড়েছি এই বইটা। আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছিল পিডিএফটা, তো তারপরে ভালো লেগেছিল বলে সে আমাকে পাঠিয়েছিল। তো আমার প্রায় 1.5 মাস হলো বইটা পড়া হয়ে গেছে। তো আজকে এতদিন পর সুযোগ হয়েছে বইটার ভিডিও বানানোর। এর আগে নৈশ অপেরা পড়ে ভিডিও বানানো হয়ে গেল। যাই হোক, তো কেমন বইটা? অবশ্যই ভালো। মানে ঠিকঠাক, খুব বিশাল লেভেলের ভালো সেরকম না। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যেমন হয়, একটা স্পার্ক থাকে। মানে আপনার পড়তে একদমই বোর হবেন না আপনি। এই বইটাও একদমই বোরিং না, একদম ছোট্ট বই। ভীষণ মানে বিশালভাবে কোনো ইভেন্ট না থাকলেও বইটা কিন্তু ভীষণ গতিশীল। বিশেষ করে মধ্যভাগে যে টুইস্টটা আসে তারপর থেকে আপনি ওই বইটা মানে এতক্ষণ পর্যন্ত পড়ছিলেন একভাবে সামাজিকভাবে, কিন্তু তারপর থেকে রীতিমতো থ্রিলারের জায়গায় চলে যায় আর কি, সামাজিক থ্রিলার। তো মানে এরকম টাইপের বই বিশেষ করে পড়তে 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 আপনার এক্সপেকটেশন অন্য লেভেলে গিয়ে সেট হয়েছে। ঠিক আছে, নিস্তরঙ্গ বই, শান্ত নদীর মতো যাচ্ছে। হ্যাঁ, শেষে গিয়ে একটা জীবনের পার্সপেক্টিভে হয়তো কোনো একটা টুইস্ট আসবে কিংবা কোনো একটা মোড় আসবে গল্পের, সেটা হয়তো কোনো চরিত্রের জীবনের আঙ্গিক থেকে আর কি। তো সেই নিয়ে আর কি হয়তো বইটা শেষে গিয়ে শেষ হবে, বা সেই নিয়েই হয়তো টার্ন অ্যান্ড টুইস্ট গুলো আসবে। এবার সেই টুইস্ট গুলো যে একদম মাথা ঘুরিয়ে দেবে সেরকম টুইস্ট আপনি এরকম টাইপের বই থেকে এক্সপেক্ট করবেন না, কারণ এটা একদম আদ্যপান্ত সামাজিক একটা বই। কিন্তু এখানেও যে টুইস্ট আছে সেটা মানে বইটার বাইরে বেরিয়ে যদি আপনি দেখেন, তো মনে হবে না যে হ্যাঁ, মানে একদম মাথা ঘুরিয়ে যাও। কিন্তু বইটা যেরকম ভাবে চলছিল, বিশেষ করে গল্পটা, তো ওই গল্পে ওই টুইস্টটাকে যেরকম ভাবে দেখানো হয়েছে, ওই টুইস্টার পর থেকে এই বইটার যে বাকি চরিত্রগুলো তারা যেভাবে এফেক্টেড হয়েছে, তো মানে ওখান থেকে আপনি বইটা নামিয়ে রাখতে পারবেন না চাইলেও। মধ্যভাগের পর থেকে তো শেষ ভাগটা টান টান। মানে প্রথম ভাগটা ঠিকঠাক গতিশীল, খুব একটা ইভেন্ট নেই, কিন্তু তবুও ছোট্ট বই বলে পড়তে ভালোই লাগে একদম। মানে আমার আপনার আশেপাশের জীবনের গল্প আর 4-5টা মানুষের গল্প, যে সমস্ত গল্প আমরা ছোট থেকে দেখে আসছি, পড়ে আসছি, খুব রিলেটেবল। সেখান থেকে যে টুইস্টটা আছে সেটাও রিলেটেবল, কিন্তু ওইটা দেখানোর ধরনটাই আলাদা। এর জন্যই এনারা হচ্ছেন জাত লেখক। মানে তারা জানেন জীবন থেকে কিভাবে এমন একটা জিনিস তারা দেখাবেন যে আপনার পড়তে গিয়ে মনে হবে, "এই বাবা, এটা কি পড়লাম, এরকমও হতে পারে।" কিন্তু ওটা খুব স্বাভাবিক ঘটনা। তো এই ভালো বই। যদি আপনি খুব মানে হাই লেভেলের, উচ্চ লেভেলের কোনো বই পড়ে থাকেন এর আগে, যেমন আমি পড়েছিলাম নৈশ অপেরা, কিংবা হয়তো এমন কোনো বই পড়লেন যেটা থেকে আপনার এক্সপেকটেশন ফুলফিল হয়নি, তো এই বইটা আপনি তুলে নিতে পারেন। খুব বেশি সময় লাগবে না, আমার তো একদিন লেগেছিল। অফিসে যেতে যেতে, বাসে যেতে যেতে পড়েছি, আবার অফিসে গিয়েও পড়েছি, আবার বাসে ফিরতে ফিরতে পড়েছি, ব্যাস শেষ হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগার কথা না যারা নিয়মিত বই পড়েন। তো ভালো, মানে আপনার পড়ে মনে হবে না যে সময় নষ্ট হলো। বইটা মনে থাকবে, কিন্তু এই যে আমি 1.5 মাস আগে পড়েছি, আমার কিন্তু বইটা মনে আছে। ক্যারেক্টারগুলোর নাম ভুলে গেছিলাম, সেটা আমি আবার একবার দেখে নিলাম মানে ভিডিও করার জন্য। তো এবার আমি আসছি আস্তে আস্তে। তো বইটার গল্পটা নিয়ে বলি, খুব নিস্তরঙ্গ গল্প, শুরু থেকে যেমন ভাবে স্টার্ট হয় আর কি গল্পটা। তো এখানে একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলা হয়েছে। শুরু থেকে তাদের জীবন যেভাবে চলছে সেই চিত্রই দেখানো হয়েছে। তো এখানে প্রথম যে চরিত্র তার নাম হচ্ছে দীনেশ। তিনি হচ্ছেন একজন স্কুল শিক্ষক। তার ছেলে হচ্ছে জহর, ছেলের বউ হচ্ছে শান্তা। এই জহর শান্তা এদের নিয়েই মেন গল্পটা। দীনেশ হচ্ছে একজন বাজখাই টাইপের লোক। মানে তার সবেতেই ছেলের সাথে ঝামেলা লাগে, বয়স হয়েছে, আর সে খুব নেমন্তন্ন খেতে ভালোবাসে। এদিকে হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার। তো বাড়ি থেকে অনেক বারণ করে, কিন্তু যেখানে সেখানে যেমন ভাবে নেমন্তন্ন পায় সে চলে যায়। মানে হয়তো ইনডিরেক্টলি তাকে বলা হয়েছে, সেরকম ভাবে ভালোভাবে বলা হয়নি, কিন্তু নেমন্তন্ন খেতে চলে গেছে। আবার হয়তো কোথাও যেচে সে নেমন্তন্ন নিচ্ছে। তো এই নিয়ে বাড়িতে অশান্তি হয়। আবার তার মনে হয় যে মানে সে যেহেতু শিক্ষক ছিল, তো এখনকার শিক্ষকদের তিনি বলেন যে তারা অযোগ্য, তারা কিছু না জেনেই বেতন পাচ্ছে। এদিকে তারা কত খেটেও বেতন পেত না, কারণ এখন মানে যেই সময়ের কথা বলা হয়েছে সেই সময় শিক্ষকদের বেতন অনেক বেশি আগের তুলনায়। তো এর জন্য এখনকার স্টুডেন্ট, শিক্ষক বা এখনকার রাজনীতি সব নিয়ে তার অবাধ জ্ঞান। সেই নিয়ে সে মানে সেগুলো তো জাহির করতে হবে। সে প্রচুর পেপার পড়ে, সে পাড়ার লাইব্রেরি থেকে ইংলিশ পেপার নিয়ে আসে, বাড়িতে একটা বাংলা পেপার রাখা হয় সেটা পড়ে। তো পেপারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। সারাদিন ওইটাই তার কাজ, আর টিভি দেখা, আর এদিক ওদিক লোকজনের সাথে মানে
অহেতুক বাক বিতণ্ডায় জড়ানো, মানে এই পেপারের টপিক নিয়ে বা কোনো রাজনৈতিক টপিক নিয়ে, কোনো খেলার টপিক নিয়ে বা সমাজে আশেপাশে যা কিছু হচ্ছে সেই। তো এর জন্য লোকজন তাকে একটু এড়িয়ে চলে। তো এই অবস্থায় সে একদিন পেপারে দেখে যে তার এক মাস্তুতো ভাই প্রশান্ত বোস, তো যে অনেকদিন আগে ওই এলাকা ছেড়ে চলে গেছিল, বাইরে চলে গেছিল, সে আর্মির ডাক্তার হিসাবে রিক্রুটেড ছিল আর কি। তো সে ফুলবাগানে পথ শিশুদের জন্য কিছু একটা করছে, অনেকটা স্বেচ্ছায়। তো সেইটা পেপারে বেরিয়েছে। তো তখন সে ছবি দেখে প্রশান্ত বোসকে চিনতে পারে। তো তখন সে ছেলেকে বলে যে দেখ জহর, এ মনে হচ্ছে আমার ভাই। তো জহর বলে একটা ছবি দেখে তুমি এত বছর আগে যে এখান থেকে চলে গেছে তাকে তুমি চিনে নিলে? প্রশান্ত বোস তো খুব কমন নাম, অন্য যে কেউ হতে পারে। বলে না, আমার মনে হচ্ছে এই সে। এইবার হঠাৎ করে একদিন রাস্তায় সত্যি সত্যি প্রশান্ত বোসের সাথে দীনেশের দেখা হয়ে যায়। তো তখন এতদিন পর প্রশান্ত বোস দেখেছে দীনেশকে, তো এবার স্বাভাবিক চিনতে পারেন। তো দীনেশ নিজের পরিচয় দেয়, তো প্রশান্ত বোস নমস্কার করে আর কি, পা ছুঁয়ে। তো তাদের মধ্যে একটু কথাবার্তা হয়। এবার তাদের বাড়ি হচ্ছে থিয়েটার রোডে। এবার এটা এক্স্যাক্টলি কোথায় বা এটা আদৌ এক্সিস্ট করে নাকি, হয়তো করে, কারণ এমন গল্প খুব সামাজিক গল্প, সেখানে হয়তো কোনো কাল্পনিক জায়গার নাম হয়তো নেবেন না সুনীল গঙ্গোপাধ্যায়। কলকাতায় হয়তো কোনো রোড আছে বা কোনো এরিয়া আছে যেটাকে থিয়েটার রোড বলা হয়। তো থিয়েটার রোডে একটা খুব বিলাসবহুল ফ্ল্যাটে এরা থাকে, প্রশান্ত বোস এবং তার স্ত্রী জুলি। তারা এখানে এসে পড়েছে পার্মানেন্টলি, তারা অবসর কাটাচ্ছে আর কি দুজনেই। এবার জুলি খুব ভালো গান করে, জুলি কাকিমা হবে জহরের সম্পর্কে। তো এই জুলি কাকিমাকে নিয়েই গল্প কিন্তু চলতে থাকে। এখানে প্রশান্ত বোস বা দীনেশ এদের পার্ট খুবই কম, মানে তারা জাস্ট গল্পের খাতিরে কিছু কিছু জায়গায় আসে। জহর, শান্তা আর জুলি, বিশেষ করে জহর আর জুলি, এই দুজনকে নিয়ে হচ্ছে গল্প। বাট জহর হচ্ছে একটা ফিল্টার কোম্পানি রয়েছে, ওয়াটার ফিল্টার, তো তার টেকনিশিয়ান। তো তাদের ফিল্টার কোম্পানিটা মোটামুটি ভালোই চলে, কিন্তু সেটার কোনো গ্রোথ নেই। আর তার নিজেরও ইচ্ছা নেই যে সেটা থেকে বেরিয়েছে অন্য কোনো জব খুঁজবে। এটা নিয়ে তার বাড়িতে মানে বউয়ের সাথে মাঝে মাঝে খোটাখুটি লাগে, মানে শান্তার সাথে। এদিকে তার 2 ছেলে মেয়ে, তো ছেলেদের ভরণ পোষণের খরচ, তার নিজের সংসারের খরচ, এদিকে বাবা এরকম, মানে সব ইনকাম তার একার ওপর। তো খুব টেনে টুনে আর কি তাদের ইনকাম চলে, সংসার চলে। এবার এমনও দেখানো হয়েছে, মানে এতটাই খারাপ অবস্থা বা নাজেহাল অবস্থা, বা ওটা তাদের জীবন ধারণের একটা পার্ট বলা যেতে পারে। হয় না অনেকের, মানে তারা সেটা অভ্যাস করে ফেলেছে যে শান্তা যে জহরের বউ, তো সে সায়াটা বুক পর্যন্ত তুলে বাসন মাজতে বসে সকালবেলা, মানে স্নান করার আগে। তো এবার ভেবে নিন যে তাদের পরিবারটা ঠিক কেমন, বা তারা কিভাবে আর কি জীবনযাপন করে, মানে এটা তাদের কালচার। তারপর জহর যে সে বাড়িতে আসে লুঙ্গি পরে নেয়, একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে সারাদিন কাটিয়ে দেয়। মানে তাদের জীবনে আলাদা করে কোনো শখ আহ্লাদ নেই। একটা সিনেমা দেখতে গেলেও তাদের দুবার ভাবতে হয়। তো এই খুবই নিস্তরঙ্গ জীবন তাদের, খুবই বোরিং লাইফ তাদের। তো এই বোরিং লাইফটা কোথাও গিয়ে এবার জহরকে একটা সময় পর গিয়ে একটুখানি ধাক্কা দিতে শুরু করে। তার ভাবে যে কি হবে বাড়ি গিয়ে, প্রতিদিন অফিস বাড়ি অফিস বাড়ি, কোনো মজা নেই লাইফে। তো সেই যখন সে এমনভাবে ভাবতে শুরু করে, এমনভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তো তখনই তার আবার এই প্রশান্ত বোস এবং জুলি কাকিমার সাথে পরিচয়। কারণ ওই যে বললাম, তারা যে বিলাসবহুল ফ্ল্যাটে থাকতো, সেখানে কোনো একজন কাস্টমারের বাড়িতে ওই ওয়াটার ফিল্টার খারাপ হয়ে যায়। তো টেকনিশিয়ান হিসেবে প্রথমে জুনিয়র কাউকে পাঠানো হয়, তাদের দ্বারা যদি না হয় তখন জহর বা জহরের মতো আরো মানে আপার লেভেলের যারা টেকনিশিয়ান তাদেরকে পাঠানো হয়। তো তখন জহর ওখানে যায়। তো টেকনিশিয়ান ওয়াটার ফিল্টারটা ঠিক করে। তো ঠিক করার পর তার মনে হয় যে বাবা তো এই ফ্ল্যাটের কথাই বলেছিল থিয়েটার রোডে, তো আমি কি একবার যাব ওদের বাড়িতে বা ওদের ফ্ল্যাটে। তো তখন সে নিচে নেমে ওই যে ফ্ল্যাটের যে সিকিউরিটি গার্ড তার কাছে জিজ্ঞেস করে, যেরকম প্রশান্ত বোস জুলি বোস বলে কেউ থাকে নাকি। তো সে বলে দেয় ফ্ল্যাটের নাম্বার কি আছে। তো সেখানে গিয়ে সে যায়, তারপর তার সাথে প্রশান্ত বোস জুলি কাকিমার পরিচয়। এবার এতদিন পর তারা দেখছে জহরকে, চিনতে পারেনি, তো সে তখন নিজের পরিচয় দেয়। তো পরিচয় হয়। এরপর জহর যত ওদের বাড়িতে যেতে থাকে, আস্তে আস্তে ওদের বাড়িতে তার যাওয়া বাড়ে। কারণ ওই বললাম, অফিসের পর তার মনে হবে যে এই তো বাড়ি গিয়ে আবার সেই একই একই মুখ দেখবো, একই ছেলে মেয়েদের ক্যাচর ক্যাচর, একই বাবার সাথে ঝগড়া ঝামেলা। তো অফিসের পরে যে লাইফটা,
সেটা সে নিজের মতো করে তখন বেছে নেয়, কারণ ততদিনে সে বুঝে গেছে যে এই যে জুলি কাকিমাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা একটা গানের আসর বসে, কারণ তারা মানে যে সমস্ত মানুষ এখানে আসে ইনক্লুডিং জুলি কাকিমা, সে খুব ভালো গান করে, মানে তারা সবাই কোনো না কোনো শিল্পের সাথে যুক্ত, থিয়েটার হোক, গান হোক, নাচ হোক বা আবৃত্তি হোক। তো ওইখানে একটা মজলিস টাইপের বসে, তো কিছুক্ষণ তার খুব ভালো কাটে, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত, মানে ডিনারের আগের সময় পর্যন্ত, তারপর সে আস্তে আস্তে বাড়ি আসে। তো প্রতিটা দিনের ওইটুকু পার্ট হচ্ছে তার লাইফে একটু রঙিন সময় আর কি। এবার সে তো নিজে কিছু জানে না, সে খুবই সাদামাটা একজন পাবলিক। তো প্রথম প্রথম সে একটু হীনমন্যতায় ভুগতো যে এত জ্ঞানী গুণী মানুষ, তার মধ্যে আমি এখানে কি করছি, আমি কি শুধু শ্রোতা হয়ে থাকতে এসছি না, মানে সেটা কি সবাই ভালো চোখে দেখছে? তো ওইখানে সব থেকে ভালো হচ্ছে কেউ কাউকে জাজ করে না, সবাই খুব হাই সোশ্যালাইজড মানুষ ওখানে, মানে একটু উচ্চবিত্ত মানুষ, সেখানে সে নেহাতি খুবই নগণ্য আর গরিব। তো তবু ওখানে তাকে কেউ জাজ করে না, বিশেষ করে জুলি কাকিমার সাথে সম্পর্ক তার খুবই ভালো হয়ে যায়। সেইখানেই তার সাথে আলাপ হয় তার স্কুলের এক বন্ধুর নামটা আমার এই মোমেন্টে মনে নেই। তো স্কুলেও সে খুব একটা পাত্তা দিত না জহরকে, এখানেও সে খুব একটা পাত্তা দিতে চাইতো না। তো জহর দেখে যে স্কুলেও যেমন ছিল যে মানে মেয়েবাজ টাইপের, বা সব কিছু বেশি বেশি জানে, মানে দেখায় আর কি যে হ্যাঁ আমি সব জানি আর কি, বা ওভার স্মার্ট টাইপের, সবার চোখের মনি হয়ে থাকতে ভালোবাসে। তো এখানে এখনো সে তেমন আছে, কিন্তু আদতে ভেতরে ভেতরে সে ভয়ানক কুচুটে বা ভয়ানক শয়তান টাইপের মানুষ, মানে খুবই নোংরা আর কি, কিন্তু সেটা সে বাইরে আসতে দেয় না, বাইরে সবার কাছে সে খুব ভালো। তো এইটা গল্পে যত যায়, ওই যে বললাম একটা টুইস্ট আছে, তো টুইস্টের সাথে কোথাও এই জিনিসটা জড়িত, তো সেটা আমি বলবো না। তো আপনি যখন পড়বেন তো আপনার রাগে গা রিরি করবে একদম, কিন্তু খুব ভালো সাজিয়েছে আর কি, প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত ক্যারেক্টারগুলোকে যেরকমভাবে এক একটা ডাইমেনশন দেখানো হয়েছে, বা ক্যারেক্টারগুলোর বাইরের দিক আর ভেতরের দিক যেরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তো সেইগুলো কিন্তু শেষে গিয়ে গল্পে যখন আসে আপনার মানে ভেতরে আলোড়নটা কিন্তু একটু বেশি হয়, মানে হঠাৎ করে তারা গল্পে আসে না, প্রতিটা জায়গায় প্রতিটা ক্যারেক্টার কিন্তু যে সমস্ত ক্যারেক্টার দরকার তাদের কিন্তু একদম প্রপার স্পেস দেওয়া হয়েছে, প্রপার তাদের আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা কেমন, তারা কি কি করতে পারে। তো সেইগুলোই শেষে গিয়ে সেরকম দিকই দেখানো হয়েছে যে হ্যাঁ আপনি যেটা ভাবছিলেন সেটা কিন্তু তারা করতে পারে। এবার তার থেকে কত খারাপ করতে পারে সেটা হচ্ছে এই গল্পের টুইস্ট বা টুইস্টের পরবর্তী অংশ। তো ব্যাস, গল্প নিয়ে আর কিছু বলবো না, পড়ে দেখবেন অন্য জীবনের স্বাদ। আমি নাম শুনিনি তেমন এর আগে, সুনীল গঙ্গোপাধ্যায় এমন প্রচুর ছোট ছোট গল্প রয়েছে, তার যে উপন্যাস সমগ্র বা গল্প সমগ্র রয়েছে, এটাকে উপন্যাসিকা বলা যায়, উপন্যাস বলবো না, ছোট্ট যেহেতু, হয়তো সেই উপন্যাস সমগ্রর কোনো একটা মানে উপন্যাসিকা হচ্ছে এটা। তো খুব ওই বললাম মিষ্টি বলবো না, প্রথম দিক থেকে খুব মিষ্টি, মাঝখানে এসে পুরো তেতো হয়ে যায়। তো আমাকে বিশেষ করে মধ্যভাগের টুইস্টটা নাড়িয়ে দিচ্ছে, মানে কারণ আমি এক্সপেক্ট করি না এমন গল্পে ওরকম ভাবে টুইস্ট আসবে, বিশেষ করে টুইস্ট আসছে ঠিক আছে, মানে আমি না এই কি হলো এরকম টাইপের ঈশ্বর, মানে এমন একজন মানুষের সাথে টুইস্ট আছে আপনি ধরতেই পারবেন না যে তার সাথে এমন হচ্ছে। তো এইবার টুইস্টের পরবর্তীতে যে জিনিসগুলো হয় মানে মারাত্মক, সেখান থেকে গল্প পুরো ঘুরে যায়, সেখানে গল্প মানে আপনার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করবে যে আপনি কি এভাবে ভাবতে পারেন। বিশেষ করে একদম ক্লাইম্যাক্সে যেটা হয়, মানে সেটা তো প্রত্যেকেই কোশ্চেন করবে, মানে পড়ার পর আপনি ভাবতে থাকবেন এরকম ভাবেও হয়, মানে ক্লাইম্যাক্সটা ভীষণ স্ট্রং, মানে বিশাল স্ট্রং। ওটা আর পাঁচটা সামাজিক গল্পের থেকে এই গল্পটাকে অনেক দূর নিয়ে চলে যায়, মানে ওখানে রীতিমতো একটা জীবন দর্শন দেখানো হয়েছে যে হ্যাঁ এরকম ভাবেও ভাবা যায়। আপনার যদি নিজের কলিজায় দম থাকে, কিংবা আপনার যদি দৃষ্টিভঙ্গি এতটাই দৃঢ় থাকে যে আপনি কিন্তু এভাবে ভাবতে পারবেন, এভাবে একটা এত বড় ঘটনাকে আপনি মানে সেইটার পরিণতি দিতে পারবেন। তো ক্লাইম্যাক্সটা দারুণ, মানে ওখানে একটা ফ্যামিলি ধসে যাবে এরকম একটা অবস্থা আসে, তো সেই ধসে যাওয়ার হাত থেকে ফ্যামিলিটাকে সে কীভাবে বাঁচায়, কিংবা কিছু মানুষ তারা মানে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যখন জানতে পারবে, বা সেই ঘটনাটা করার পিছনে কারা কারা দায়ী সেটা যখন পুরো সমাজ মাধ্যমে ছড়িয়ে যাবে, তখন ওই যে যারা যারা দায়ী তাদের যে পরিবার তারা কিভাবে এফেক্টেড হবে, বা তাদের লোকে কি চোখে দেখবে, সেই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এবার যে করেছে সে দায়ী, পরিবারের যারা মানুষ তারা তো নিষ্পাপ বা তারা নির্দোষ, তো সেই কালো দাগ তারা নিয়ে কেন সারা জীবন ঘুরে বেড়াবে? তো এই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার অন্য আর ৪-৫টা কেসে দেখা যায় যে হ্যাঁ এইটাই হয়, একজন করে কিন্তু তার এফেক্ট বাকি সারা
যে পরিবারের সদস্য বা সদস্যা তারা নিয়ে সারা জীবন ঘুরে বেড়ায়, এখানে কিন্তু সেই জিনিসটাকে পুরো কাউন্টার করা হয়েছে। যেমন আমি কি করতে পারি যে কালো দাগটা যে করেছে একমাত্র তার গায়েই থাকুক, বাকিদের আমি সেটা থেকে বাঁচিয়ে রাখি। তো শেষ দিকটা মানে হিউজ লেভেলের মানে আধ্যাত্মিক বা সামাজিক জ্ঞান না থাকলে শেষ দিকটা কিন্তু আপনি মানে কোশ্চেন করে মানে হতাশ হবেন আর কি। তো এর জন্যই সুনীল গঙ্গোপাধ্যায় মানে সে এত লিখেছে এরকম টাইপের জিনিস, তো শেষ দিকটাতে তিনি এক্সপেরিমেন্ট করেছেন, আর সেটা একদম সার্থক এক্সপেরিমেন্ট। আপনাকে চোখে আঙুল দিয়ে বলে দেবে যে আপনি পরবর্তীকালে এরকম যদি কোনো সিচুয়েশনের সম্মুখীন হন তো এরকমভাবেও আপনি ভাবতে পারেন। সবসময় এমন না যে যেটা এতদিন ধরে হয়ে আসছে বা এত কাল ধরে হয়ে আসছে, যেটাকে আমরা অলিখিত নিয়ম বলে ভেবে নিয়েছি, সবসময় যে সেটাই হবে ওটা নয়। নিয়মের বাইরে গিয়েও আপনি ভাবতে পারেন, যার জন্য 2-3টে নির্দোষ মানুষ কিন্তু বেঁচে যায়। তো মানে আমি শেষ দিকটা বলতে ইচ্ছা করছে কিন্তু বলবো না। দারুণ দারুণ মানে আপনি গল্পটা জাস্ট ওই ক্লাইম্যাক্সের জন্যই পড়তে পারেন। মধ্যভাগের যে টুইস্টটা সেটা ঠিক আছে, সেটা একটা সময় পর গিয়ে আপনার মানে আপনি থিতু হয়ে যাবেন পড়তে পড়তে, কিন্তু সেই টুইস্টটাকে কেন্দ্র করে যে ক্লাইম্যাক্সটা যেভাবে বিল্ড করা হয়েছে, তো খুব সহজ সরল ক্লাইম্যাক্সের দিকেই যেত, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় সেটা কিন্তু করেননি। আমার মনে হয় যে তিনি এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য এই গল্পটা লিখেছেন। তো দারুণ দারুণ শেষ দিকটা একদম পুরো মানে উসুল করে দেয়। যতটা সময় আপনি ইনভেস্ট করবেন বা কেউ যদি কিনে পড়েন তো পয়সা উসুল হয়ে যাবে। তো এই আজকের মতো এটুকুই থাক। তো আমি অরিক, এই চ্যানেলে বাংলা বই, বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব। আর কোনো নতুন লেখক বা লেখিকা যদি এই ভিডিও দেখে থাকেন বা এই চ্যানেলে এসে থাকেন, তো আপনার যদি মনে হয় আপনার বই অন্য অনেক বইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে, তো আমাকে বই পাঠাতে পারেন। আমার যদি পড়ে ভালো লাগে তাহলে আপনার বইকে আর আপনাকে এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে প্রমোট করুন। ধন্যবাদ।